স্বাভাবিক, আমরা বড় হই, আমাদেরকে যে আগলে রেখেছে তাকে তো ভবিষ্যতে আমাদেরকেই আগলে রাখতে হবে। মানে আমাদের কাজই বাবা মাকে আগলে রাখা, সেই দায়িত্বটা আরো, সে যখন চিকিৎসক তার গুরু দায়িত্বটা আরো বেশি। হ্যাঁ, আমি ওর পাশেই শুয়েছি, ও ল্যাপটপে পড়াশোনা করছে, তো এসি চলছে বলে আমি গায়ে ঢাকা দেওয়া অভ্যাস নেই। ও যখন শোবে ঠিক আমাকে চাদর দিয়ে পুরো চারিদিকে, হসপিটালও দ্বিতীয় বাড়ি, সেখানে ও সুরক্ষিত, কাজের জায়গা ওর, সেখানে কেন টেনশন করব? ও যখন 11টা 15-তে ফোন করলো, মা আমার খাবার এসে গেছে, আমি বললাম কি খাবি? ও রুমালি রুটি, চিকেন ভর্তা আর অনেক কিছু বললো। আমি বললাম ওই দাঁতে ক্লিপ বাঁধা ছিল, গরম গরম খাস, ভাত খাবি না যখন, ওটা চিবাতে কষ্ট হবে। হ্যাঁ মা, সবাই একে আমি ডেকে ফেলেছি, তোমরাও খেয়ে দে, বাবাকে ওষুধ খেতে বলো, কোনো টেনশন নেই। এই লাস্ট কথা, আর কথা হয়নি মেয়ের সঙ্গে। অন্যান্য দিন সকালে কখন কথা হতো আবার? ওই 8:30-9টার সময়। হ্যাঁ, ওই সকাল ভোরবেলার দিকে তো একটু ঘুমাতে টাইম পেত, তখন ওই ডিউটি আবার জয়েন করার আগে ফোন করে নিত। ঘটনার 11 দিন পার, আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট না, আশায় আছি আর কি। সন্তুষ্ট কি করে হবো? কোনো কিছুতেই সন্তুষ্টি আর আমাদের নেই। সন্তুষ্টি আমাদের তো এখন এটা নিয়েই বেঁচে থাকতে হবে। যদি জাস্টিসটা পাই ঠিকঠাক, তাহলে হয়তো একটু মনের শান্তি পাবো। মনের শান্তি হবে, আর কি। আমাদের কাছে আসবে না। আমাদের জীবনের সন্তুষ্টি শেষ। এই মাত্র একদিন ধরে যে ওই চেষ্টা, আমাদের পৃথিবী বলতে পারেন। ছোট থেকে অনেক কষ্টে মানুষ অনেক করেছেন, কষ্টে। এখন হয়তো মেয়ে সেটেল হয়েছিল, চিকিৎসক হয়েছিল, একটু সুখের মুখ দেখছিলেন। এমনকি ওর কোনো অহংকার বলতে কি ও জানতো না। যখন ও মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে ডিউটি করতো, তখন ও ডক্টর ডিউটি যাচ্ছে, কিন্তু ও বাবার মালের ব্যাগও একটা দোকানে দিয়ে পৌঁছে দিয়ে তারপর ও ডিউটি যেত। কোনো অহংকারও ছিল না। সুখের সময় আজ দুঃখের দিনটা চলে এসেছে। একটা রাত্রে আমাদের জীবনটা পুরো তছনছ করে দিয়েছে একদম। কিন্তু আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা ওর কাজের জায়গায় এরকম একটা ঘটনা ঘটবে। যেখানে চান্স পেয়েছিল বলে আমরা খুব খুশি হয়েছিলাম, সেখানেই আমার মেয়েটা যে বলি হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। তাবড়ো তাবড়ো স্টুডেন্টরা চায় বা তার বাবা মায়েরা চান যে কোনো সরকারি হাসপাতালে যদি হয়ে যায়, কলকাতা সরকারি হাসপাতাল, সেই জায়গায় আরজিকর, বাড়ির কাছে ছিল, আরজিকর হাসপাতাল। খুশি হয়েছিলাম ও এত ভালো র্যাঙ্ক করেছিল বলে। আগেও দুবার নিট পিজিতে বসেছিল, ভালো র্যাঙ্ক হয়নি বলে ও নেয়নি কিছু, কাউন্সেলিং এই বসেনি। এবার ভালো র্যাঙ্ক হয়েছিল, কাউন্সেলিং এ বসে প্রথমে কল্যাণী পেয়েছিল, গাইনি পেয়েছিল, ওটা ভর্তিও করে দিয়েছিলাম, ভর্তিও হয়ে গেছে। বলে না আমি আরজিকর পেয়েছি, যখন আমি আরজিকরই আরজিকরে কর। কিন্তু সেই আরজিকরের ভূমিকা কিরকম পেলেন যখন আপনার মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটে? কিন্তু প্রথম দিন থেকেই যখন ওই প্রথম গেছে, তখন থেকেই ওর মনের মধ্যে একটা, প্রথম যে ভিপি যে সুমিত রায় তফাদার, ওর আন্ডারে যখন পড়লো, তখন আমাকে এসে বললো, মা এই ভিপির আন্ডারে কোনো মানে ফিমেল পিজিটি এখনো এমডি করেনি, আমি ফার্স্ট ফিমেল পিজিটি এনার আন্ডারে করছি। এবং ওই ভিপি একটু প্রেশারও ক্রিয়েট করতেন ওর উপরে, এগুলো বলতো সব আমাকে। আচ্ছা, আর এই যে এত চর্চা হচ্ছে যাকে নিয়ে, সন্দীপ ঘোষ, তার নাম কোনোদিনও শুনেছিলেন? না, তার নাম কোনোদিনও শুনেন? প্রিন্সিপালের নামও বলি, প্রিন্সিপালের কাছে যেদিন ভর্তি সেদিনই একমাত্র গেছি, তাই জন্য আমরা প্রিন্সিপালের কাছে যাওয়ারই দরকার পরে। আর কলেজে গেছি মাত্র আমি 2 দিন, আর ওয়াইফ গেছে 3 দিন। 9 তারিখ থেকে এখনো পর্যন্ত আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন তার ভূমিকা, এবং আরজি করে যিনি ওর ইমিডিয়েট বস বা ইমিডিয়েট টিচার ছিলেন তার ভূমিকাতে আপনারা সন্তুষ্ট? না না, একদম। আমার তো টোটাল সেজন্য তো ডিপার্টমেন্টে প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, প্রথম দিন থেকে এখনো পর্যন্ত না। তাদের দায়িত্ব তো আমরা মেয়েটাকে ওখানে ছেড়েছিলাম, তাদের তো একবার কথা বলা উচিত ছিল আমাদের সঙ্গে, কিন্তু এখনো বলে উইথ প্রেজেন্ট ওখানে, তখনও আমাদের সঙ্গে কেউ কথা বলে, এখনো বলে। ওখানে যারা স্টুডেন্ট ছিল তারা প্রথম থেকে কিন্তু বলছিল যে এটা আত্মহত্যা হতে পারে না, আপনাদেরকে তো প্রথম আত্মহত্যা বলা হয়েছিল, তারা প্রথম থেকে আত্মহত্যা বলছে, এটা আত্মহত্যা হতে পারে না। তো ফরেনসিক মেডিসিন 1 বছর পরে এরা এদের অভিজ্ঞতা আছে একদম, ওরাও তো চিকিৎসক, মানে ওরাও বুঝতে পারছে, তবুও কেন কলেজ থেকে আপনাদেরকে আত্মহত্যা হলো বলো? সেটা এখন বিষয়টা তো টোটালি দেখছেন আপনারাও, আমরাও বিষয়টা বুঝতে পারছি না এখন। ওই যে 4-5 ঘন্টা ধরে ও ওই ঘরে রইলো, কোনো জুনিয়র ওকে এসে ডাকলো না, এটাও একটা আমাদের ধোঁয়াশার মধ্যে রয়েছি আমরা। মানে যে 60-70টা পেশেন্ট, ওই সেখানে একমাত্র সিনিয়র ডক্টর, জুনিয়ররা ওর কথাই কাজ করবে, সেখানে ওকে কারো প্রয়োজন পড়লো না।
এবং ওখানে যে চিৎকার চেঁচামেচি হলো কারো কানে পৌঁছালো না, এটা আমাদের একটা কনফিউশন রয়েই গেছে। এখন তো তদন্তকারী আধিকারিকরা এটাও বলছেন যে আদৌ সেমিনার হল ঘটনাটা ঘটেছে হতেও কিনা। পারে, সেটাও। পাশের ঘরটা যখন ভাঙা হলো, কেন ভাঙা হলো? যেখানে তদন্ত চলছে, সেদিন আমাদের সামনেই বললেন এই ঘরটা সিল করা হবে, সব কিছু আমরা দেখলাম, টলি এনে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তবুও সেই ঘরটা কিন্তু সিল ছিল না। একদম, আমাদের প্রতিনিধি তো গিয়েছিলেন, রুমেলা গিয়েছিলেন এবং দেখিয়েছে যে কিভাবে ভাঙা হচ্ছে। সেই মানে এরকম ভাবে তো কখনো ঘটতে পারে না। আপনার কি মনে হয় কোথাও একটা গাফিলতি কোথাও একটা ছিল না? অবশ্যই, এটা আমরা প্রথম থেকেই তো ডিপার্টমেন্টকে দায়ী করে আসছি। গাফিলতি তো অবশ্যই ছিল, গাফিলতি ছিল এবং কিছু সরিয়ে দেওয়া তার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ছিলই তো, এটা আমরা ছিল, প্রথম এটা থেকেই প্রথম বলে আসছি। থেকেই ছিল। এবং যেহেতু ঘটনাটা মানে হসপিটাল নাকি জানতে পেরেছে যেহেতু 9টায়, সেখানে বাবা মাকে তো ফার্স্ট জানাবে। আমরা সেখানে 10:53-তে আমাদের কাছে ফোন এসেছে। 2 ঘন্টা এতক্ষণ কি করছিল ওরা? তারপর অনেকক্ষণ বসিয়ে রাখলো, দেখতে বসিয়ে তো রাখলোই। আমাদের ডেকে নিয়ে যাওয়ার মানেটাও তো বুঝতে পারলাম না। আমাদের 4টার সময় ডেকে নিত, যদি ওদের এতই অসুবিধা। তারপর সেখান থেকে আমরা দেখলাম যে পুলিশ তড়ি ঘড়ি নিয়ে চলে গেল আপনাদেরকে কাছে। না না না, আবার যখন নিচে নামালো বডিটা মর্গে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের তো আমরা জানিই না, তখন থেকেই আমাদের মানে আড়াল করার চেষ্টা হচ্ছে। মানে আপনাকে তো এখানে শেষ এসেও মুখটাও ঠিকঠাক ভাবে দেখতে দেয় না। মানে তড়ি ঘড়ি কোথাও একটা কতড়ি ঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হয়েছে। মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের মেয়ে ডেড বডি দাহ করা হয়েছে। আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে। যেই বডিটা চুল্লিতে চলে গেল আর কোনো পুলিশ ছিল, সব চলে গেল, মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর থেকে আর পুলিশ এই পর্যন্ত কঠিন দায়িত্ব পালন করেছে, হাসপাতাল থেকে একেবারে দেহ পোড়ানো অবধি। আপনাদের সঙ্গে না, আমাদের সঙ্গে না, দেহটাকে কিভাবে তিলোত্তমাকে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে, হ্যাঁ হ্যাঁ, দাহ করার জন্য ব্যস্ত ছিল আর কি। এই কাজটা খুব সঠিকভাবে করেছে। নমস্কার, আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ, যে কনজেস্টেড হয়ে গেছিল এই জায়গাটা। তো একটা বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, তারপরে লোকাল লোকও ছিল, ভিআইপিও ছিল। এই নিয়ে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিলিজ করা যায় তত তাড়াতাড়ি, মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাড়াতাড়ি জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে। আপনাদের লড়াইটা ছোট থেকে এখনো পর্যন্ত, এবং এরপরেও সেই লড়াইটা থেমে থাকলো না। নির্ভয়ার মা আপনাদের পাশে আছেন বলেছেন, ফোন করেছিলেন, কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। কি বললেন উনি? যা গাইডলাইন দেওয়া বললেন এইভাবে চলুন। আচ্ছা, এমনকি নির্ভয়ার সময় যিনি লয়ার ছিলেন তিনিও বলেছেন আপনাদের, হ্যাঁ, লড়বেন বলেছেন। সুপ্রিম কোর্টে যদি কেস আসে আমি লড়বো। আপনার মেয়ের সঙ্গে যখন ঘটনাটা হয় খুব চর্চা হলো একটা বিষয় নিয়ে, যখন ক্ষতিপূরণ দেওয়ার কথাটা হলো আপনি সাময়িকভাবে প্রত্যাখ্যান করলেন। এই বিষয়টা কিন্তু কোথাও একটা উদাহরণ তৈরি করেছে যে না, বাবা মা কিন্তু বিচার থেকে সরছে না। আমার মেয়ের বিনিময়ে আমি আর কিছুই, আমি টাকা আমি দিয়ে দিতে পারি, কিন্তু কেউ আমার মেয়েটাকে কি আমার কাছে ফিরিয়ে দিতে পারবে? কেউ তো পারবে না। তাহলে আমি টাকা কেন নেব? তারা আমরা তাদের টাকা দিচ্ছি, সারা আমার মেয়েকে ফেরত দিয়ে দিই। এটা অনেক বড় কথা। এই কথাটা বলার ক্ষমতা সবার থাকে না, এটা অনেক বড় কথা বলেন। আজকে সত্যি আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি, কিন্তু একাংশ দেখছি প্রতিবাদ করতে চেয়েও করতে পারছে না। কোথাও একটা চাপ, বলতে পারছে না কেন। হ্যাঁ, সবাইকে মেরুদণ্ড সোজা হয়ে রাস্তা নামতে হবে, নইলে তো এই পরিস্থিতি কোনোদিন জীবনেও পাল্টাবে না। মানুষের যে মানে প্রশাসনিক যে চরিত্র, এই চরিত্র পাল্টাতে গেলে সবাইকেই আন্দোলনে নামতে হবে, চরিত্রটা পাল্টাতে, তবেই হবে হয়তো সুষ্ঠুভাবে দেশ চলবে, চলবে। এবং আমরা সুষ্ঠুভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো।